হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদেরকে সবাইকে স্বাগতম দ্বিতীয় ক্লাসে। এর আগের ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম পরিপাক ও শোষণের প্রথম টপিক কি ছিল বলো দেখি ভাইয়া? প্রথম টপিক ছিল যে আমাদের মুখ বিবরে পরিপাক, পাকস্থলীতে পরিপাক এবং ক্ষুদ্রান্তে পরিপাক। এবং আমি বলেছিলাম যে এই একটা জায়গা থেকে তোমরা দেখবা যে যতগুলান বোর্ড আছে তোমাদের, এই সবগুলান বোর্ডে হিউজ পরিমাণ কোশ্চিন চলে আসে, তাই তো? ওকে, তাহলে আজকে আমরা দ্বিতীয় যে আরেকটা টপিক দেখবো, সেটা হচ্ছে সব থেকে ভাইটাল এবং সব থেকে গুরুত্বপূর্ণ টপিক। এই টপিক থেকে দেখবা যে মিনিমাম বেশ কিছু বোর্ডে, যে কয়টা বোর্ড আছে তার মধ্যে দেখবা যে 3-4টা বোর্ডে তোমাদের কোশ্চিন চলে আসার সম্ভাবনা অনেক বেশি। এবং এমন হইতে পারে যে সব মোটামুটি বেশিরভাগ বোর্ডেই চলে আসতে পারে। হ্যাঁ, তো আমরা পড়তেছিলাম বলো দেখি ভাইয়া, পরিপাক পরিপাক ও শোষণ, তাই না? পরিপাক ও শোষণ। ওকে, পরিপাক ও শোষণের আমাদের প্রথম লেকচার যেটা ছিল, প্রথম টপিক যেটা ছিল, সেটা আমরা ক্লিয়ার করে ফেলছি অলরেডি। এখন আজকে আমাদের দ্বিতীয় যে টপিক নাম্বার কত? টপিক টপিক 02। ওকে, টপিক 02 যেটা আছে সেইটা আমাদের আজকে দেখতে হবে। তো টপিক 02 সেটা হচ্ছে কি, একটু বোঝো ভালো করে। টপিক 02 হচ্ছে যকৃৎ নিয়ে। আজকে আমরা যে দুইটা গ্ল্যান্ড নিয়ে পড়াশোনা করব, তার মধ্যে একটা হচ্ছে যকৃৎ আর একটা হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় সম্পর্কে তেমন কিছু পড়ার নেই, আমি তোমাদেরকে আগের দিনে বলে দিছি সেটা। তো আজকে আমাদের বেসিক্যালি ক্লাস যেটা ছিল হবে আর কি, সেটা হচ্ছে কি বলো, যকৃৎ। ওকে, তাহলে আমরা দেখি নেই যে আজকে আমাদের টপিক কি ভাইয়া। টপিক হচ্ছে যকৃতের সবকিছু। ওকে, যকৃতের সবকিছু। এখন আসো, যকৃৎ থেকে বেসিক্যালি কোশ্চিনটা কিভাবে আসে। আর বোর্ডে তোমরা যখন দেখবা কোশ্চিন সলভ করতে যাবা, দেখবা যে কোশ্চিনটা একই ধাঁচের আসতেছে, যে বলবে যে যকৃতের মধ্যে যে সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা আছে, এইটা তোমাদেরকে ব্যাখ্যা করতে বলতে পারে। ওকে, যদি 4 মার্কের জন্য আসে তাহলে তোমাদের ফুল ব্যাখ্যা করতে পারে, বলতে পারে। আবার যদি ধরো কম 3 মার্কের জন্য আসে তাহলে বলতে পারে যকৃতে শর্করা পরিপাক, যকৃতে শর্করা যে আছে আমাদের, সেটার বিপাক তোমরা ব্যাখ্যা করো, অথবা প্রোটিনের বিপাক ব্যাখ্যা করো। ওকে, তাহলে আমরা আজকে কি শিখবো বলো দেখি ভাইয়া? আজকে আমরা শিখবো যকৃতের সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা। বিপা বিপাকীয় ভূমিকা। ওকে, তাহলে যকৃতের সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা, এই একটা টার্ম থেকে তোমাদের 3 স্টার, একদম হট টপিক। ওকে, একদম হট টপিক। এখন আসো, যকৃৎ একটু বলি আগে আমরা, যকৃৎ জিনিসটা কি আমরা একটু বেসিক আগে শিখবো। তারপর সেখান থেকে আমরা কি করব বলো, তারপর সেখান থেকে আমরা শিখবো হচ্ছে যে কিভাবে সঞ্চয় এবং বিপাকটা কমপ্লিট হয়। ওকে, তাহলে আসো এইদিকে আমি একটু আগাই নেই। এর আগের দিন তোমাদের আমি দেখাইছিলাম যে এইটা হচ্ছে আমাদের অন্ননালী, বলো এইটা হচ্ছে আমাদের পাকস্থলী, এটা হচ্ছে আমাদের পাকস্থলী। ঠিক নিচে হচ্ছে আমাদের কি বলো, নিচে হচ্ছে আমাদের ক্ষুদ্রান্ত, তাই না? তো এইখান থেকে আমাদের একটা গ্রন্থি বের হয়েছে, সেটার নাম হচ্ছে অগ্নাশয়। এবং ঠিক এইখানে হচ্ছে আমাদের আর একটা গ্রন্থি আছে, যার নাম হচ্ছে বলো যকৃৎ। এই তো একটা পাকস্থলী আমাদের ঠিক নিচে, মধ্যচ্ছদার নিচে আমরা দেখতেছি। মধ্যচ্ছদার উপরে কি আছে? ফুসফুস আছে এবং হৃৎপিণ্ড আছে। কি কি আছে বলো? ফুসফুস আছে এবং হৃৎপিণ্ড আছে। ওকে, তাহলে এই জিনিসটা একটু বুঝি। দেখো, আমরা এর আগের দিন এই যে আমাদের পাকস্থলীতে পরিপাক, সামনে ছিল মুখ, মুখ বিবরে পরিপাক। এখানে আমরা শিখছিলাম মুখ, মুখ বিবরে পরিপাক, এবং আমরা শিখছিলাম ক্ষুদ্রান্তে পরিপাক। এই 3টা পরিপাক আমরা বিগত লেকচার যেটা ছিল সেখানে আমরা ক্লিয়ার করছি। তাহলে আজকে আমাদের সেখানে আমরা দেখবো যকৃতের ব্যাপারটা কি। ওকে, দেখো বেসিক্যালি যখন এই দিক থেকে খাবারটা আসলো, তোমরা জানো যে পাকস্থলীতে একটা পরিপাক হয়, প্রোটিনের পরিপাক। ক্ষুদ্রান্তে চূড়ান্ত পরিপাক হয়। এই চূড়ান্ত পরিপাক হওয়ার পর এইটা কাজ করে কিভাবে সেটা আগে দেখি। ওকে, তাহলে যেহেতু যকৃৎ নিয়ে পড়বো, তাহলে যকৃৎ সম্পর্কে একটু আগে বলে নেই। দেখো, যকৃতের মোট খণ্ড হচ্ছে 4টা। কয়টা ভাইয়া? যকৃতের মোট খণ্ড হচ্ছে 4টা। ওকে, তাহলে যকৃতের খণ্ড কয়টা বলো? যকৃতের খণ্ড হচ্ছে 4টা। দেখো, এইটা এমনিও আসতে পারে যে যকৃতের গঠন ব্যাখ্যা করো। হ্যাঁ, তাহলে তোমরা যকৃতের গঠন যেটা বই থেকে একটু দেখে নিবা, খুবই ইজি, খুবই ইজি। তাহলে দেখো, আমি বেসিক তাও যেগুলোর কথা না বললেই না, সেগুলো আমি বলে দিচ্ছি। যেহেতু তোমাদের পরীক্ষা একটু পিছাইছে, আমরা সময় পাবো, আমি আরো একটু ভালো করে পড়ানোর চেষ্টা করবো। ওকে, দেখো, তাহলে যকৃতের খণ্ড হচ্ছে 4টা। এই 4টা খণ্ড বুঝতে গেলে তোমাদের যকৃতটা একটু এখানে নিয়ে আসি। দেখো, এইটা হচ্ছে আমাদের সেই যকৃৎ, তাই না? এটা হচ্ছে আমাদের সেই যকৃৎ। দেখো, এই যকৃতের মধ্যে দেখো, একটা খণ্ড অনেক বড় এবং একটা খণ্ড একটা অনেক ছোট। তোমরা জানো যে আমাদের এইখানের মধ্যে যখন বায়োলজি পড়তে যাবা, তো বায়োলজি বইটা কেমনে লেখা হয়েছে, তুমি যদি ডাক্তার হও তাহলে তোমার বিপরীতে যে রোগী আছে তার যে দিকগুলো আছে সেই দিক অনুযায়ী লেখা হয়েছে। তাহলে আমার এই পাশে হাতের যদি ডান পাশ হয় তাহলে রোগীর হবে বাম পাশ। তাহলে বলো, এই পাশটা হবে বাম পাশ, এই পাশটা হবে বাম পাশ, এবং এই পাশটা হবে কি বলো, ডান পাশ। ওকে, তাহলে দেখো তো, যকৃতের সব থেকে বড় খণ্ড কোনটি ভাইয়া? যকৃতের সব থেকে বড় খণ্ড হচ্ছে ডান খণ্ড। ওকে, তাহলে এবং যকৃতের ছোট খণ্ড কোনটা?
যকৃতের ছোট খণ্ড যেটা হচ্ছে আরো দুইটা আছে, তো আমরা বলি যে বাম খণ্ড থেকে ডান খণ্ডটা হচ্ছে বড়। কয় গুণ বড় ভাইয়া? এটা মনে রাখবা, যকৃতের বাম খণ্ড থেকে ডান খণ্ড হচ্ছে 6 গুণ বড়। কয় গুণ বড়? 6 গুণ বড়। এখন আসো, ঠিক এই যকৃতের পিছনে যদি তুমি দেখো, দেখবা যে এইখান থেকে একটা আমাদের কি আছে, এইখান থেকে আমাদের একটা পিত্তথলি তোমরা দেখতে পাবা। যকৃতের ঠিক যদি উল্টায় নিয়ে আসো, এখানে যেহেতু 2 ডাইমেনশন, যদি 3 ডাইমেনশনে তোমরা দেখতা, তাহলে দেখতেছে যকৃতের ঠিক পিছনের দিকে আমাদের এই থলিটাতে দেখতে দেখতে পাবা। ওকে, এই থলিটার নাম কি বলো? এই থলিটার নাম হচ্ছে পিত্তথলি। এই থলিটার নাম হচ্ছে পিত্তথলি। এর আগের ক্লাসে আমি তোমাদেরকে পড়াইছিলাম, বলো পিত্তথলি কি? পিত্তথলি হচ্ছে যকৃতের যে আমাদের পিত্ত রস আছে, যে রসটা যকৃৎ তৈরি করে, সেই রসটা হচ্ছে কি করে? পিত্তথলি ধারণ করে বা জমা রাখে। বুঝতে পারছো? ধারণ করে বা জমা রাখে। ওকে, এখন আসো তাহলে আমাদের এই পিত্তথলি ঠিক যকৃতের, তোমরা যদি এই যকৃতটা ঠিক এই পাশে উল্টায় নিয়ে আসো, তাহলে দেখবা যে এই দিক থেকে তোমরা একটা খণ্ড পাবা ছোট, এবং এই দিক থেকে একটা খণ্ড পাবা ছোট। ঠিক আছে, তাহলে দুইটা খণ্ড পাবা। একটা হচ্ছে কোয়ার্ডেট, যেটা হচ্ছে চার, এইরকম ধরো, এই যে এরকম 4 খণ্ড যুক্ত, এটার নাম হচ্ছে কোয়ার্ডেট। কি বললাম? কোয়ার্ডেট। কোয়ার্ডেট। ওকে, আর এই যে এইটা লেজের মতো দেখতে, লেজের মতো দেখতে, এটার নাম হচ্ছে কর্ডেট। দেখো, কর্ডেট মানে কিন্তু বায়োলজিতে লেজ। ঠিক আছে, বায়োলজিতে কর্ডেট মানে হচ্ছে লেজ। তাহলে এটার নাম হচ্ছে কি বলো? কর্ডেট। এই তো যকৃতের মোটামুটি একটা গঠন। আর একটা জিনিস তোমরা ওই যে দেখবা, পড়বা যকৃতের ওজন কত, বা যকৃতে হচ্ছে যে আর কি কি আছে, একটু করে পড়ে নিবা। ওকে, তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের যকৃৎ। তো এই যকৃতের ভিতরে অ্যাকচুয়ালি সঞ্চয় কিভাবে হয় এবং বিপাক কিভাবে হয়, সেইটা হচ্ছে আজকে আমাদের মূল পড়াশোনা। বুঝতে পারছো? তাহলে আসো আমরা সেই টপিকে ঢুকে যাই। টপিকে আমরা ঢুকে যাই। কোন টপিক বলো? যকৃতের সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা। ওকে, আসো যকৃতের সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকার মধ্যে প্রথমে আসো যকৃতের সঞ্চয়ী ভূমিকা যেটা আছে সেইটাতে। সঞ্চয়ী ভূমিকা। সঞ্চয়ী ভূমিকা। সঞ্চয় মানে কি বলো তো দেখি তোমরা? সঞ্চয় মানে হচ্ছে যে সঞ্চয় মানে হচ্ছে কি বলো? যকৃৎ যেটা আছে সেটা কি কি সঞ্চয় করবে সেইটা, তাই না? তো তোমরা বই যখন খুলবা, বইয়ে দেখবা যে যকৃৎ মোটামুটি হচ্ছে 6 ধরনের জিনিস সঞ্চয় করে। তার মধ্যে একটু বলে ভাইটাল যেগুলো জিনিস সেগুলো বলি। প্রথমেই আসো, যকৃৎ কি সঞ্চয় করে বলো দেখি? যকৃৎ হচ্ছে 1 নম্বরে হচ্ছে বলো গ্লাইকোজেন সঞ্চয় করে। গ্লাইকোজেন। দেখো, গ্লাইকোজেন সঞ্চয় করে। আচ্ছা, গ্লাইকোজেন জিনিসটা কি? মনে রাখবা, এই শর্করা, শর্করা যে গ্লুকোজটা আছে, এই গ্লুকোজের পরবর্তী যে আছে প্রক্রিয়া, ধাপটা পার হয়ে গিয়ে ধরো গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি করা সম্ভব। আমি একদম সহজ করে বলি, তাহলে গ্লাইকোজেন সঞ্চয় করে কে বলো? গ্লাইকোজেন সঞ্চয় করে আমাদের হচ্ছে এই যকৃৎ। কেমনে? দেখো, এই যে গ্লুকোজ যেটা আছে, গ্লুকোজ এটা পরিবর্তিত হয়ে কি হবে বলো? গ্লাইকোজেন। গ্লাইকোজেন। এখন আসো ভাইয়া, যে কেন গ্লুকোজটা পরিবর্তিত হয়ে গ্লাইকোজেন হয়? কারণ কি জানো? ধরো গ্লুকোজ যেটা আছে, এটা যকৃৎ আসলে বেসিক্যালি জমা করতে পারে না, তাহলে আমাদের যকৃতের অনেক ধরনের ত্রুটি দেখা দিতে পারে। সেই ত্রুটিগুলো সম্পর্কে বিস্তারিত যে ক্লাস আমি আপলোড করব, বা তোমরা যদি যারা হচ্ছে যে এইচএসসি 26 তোমরা তো দিয়ে যাচ্ছ, তো পরবর্তীতে তোমরা যদি আমার ফুল ক্লাসগুলো দেখো, তাহলে সেখানে পাবা যে এই গ্লুকোজটা কেন যকৃতে গ্লাইকোজেন হওয়া জরুরি। বুঝতে পারছো? জাস্ট খালি মনে রাখো যে গ্লুকোজটা হচ্ছে যকৃতে যদি সঞ্চয় হয়, তাহলে আমাদের যকৃতে সমস্যা হয়, হ্যাঁ, ত্রুটি হয়। আর গ্লাইকোজেন আমাদের যকৃৎ হচ্ছে কি করে জমা রাখতে পারে, তাহলে যকৃতের কোনো সমস্যা হয় না। বুঝতে পারছো? ওকে, তাহলে দেখো, গ্লুকোজ, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, তাহলে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন। এখানে একটা হরমোন কাজ করে, একটা হরমোন কাজ করে, যার নাম হচ্ছে বলো, এই যার নাম হচ্ছে গ্লুকোজ থেকে গ্লাইকোজেন, যার নাম হচ্ছে কি? ইনসুলিন। যার নাম হচ্ছে বলো কি? ইনসুলিন। ওকে, তোমরা এর আগের দিন দেখছো যে অগ্নাশয় যে আছে, অগ্নাশয়ের 4টা কোষ আছে। 4টা কোষের মধ্যে কি কি বলছিলাম? আলফা কোষ, বিটা কোষ, গামা কোষ, পিপি কোষ। আচ্ছা, আমি একটু পরে অগ্নাশয় যখন পড়াবো তখন আবারও ক্লিয়ার হবে। তো এই ইনসুলিন হরমোন হচ্ছে অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক দ্বীপপুঞ্জ তোমরা পড়ে আসছো, সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আসা সেই হরমোনটার নাম হচ্ছে আমাদের কি বলো? ইনসুলিন হরমোন, যেটা আসে বিটা কোষ থেকে। ওই কোন কোষ থেকে বলো? বিটা কোষ থেকে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের 1 নম্বর। গ্লাইকোজেন সঞ্চয় করবে কে? যকৃৎ হচ্ছে 1 নম্বরে কি সঞ্চয় করবে বলো? গ্লাইকোজেন সঞ্চয়। তাহলে 2 নম্বরে আসো, 2 নম্বরে কি হবে দেখো? 2 হচ্ছে যে রক্ত সঞ্চয়। কি বললাম? রক্ত সঞ্চয়। এখন আসো, রক্ত সঞ্চয় ব্যাপারটা কি? দেখো, তোমরা জানো, অনেকেই পড়ে আসছে যে যকৃৎ কি করে বলো দেখি? যকৃৎ 1500 সিসি, 1500 সিসি অথবা 1500 সিসি। এই সিসি মানে কি জানো? এই সিসি মানে মনে রাখবা, এটাই হচ্ছে এমএল, মানে মিলিলিটার। তার মানে যকৃৎ হচ্ছে 1.5 লিটার। যকৃৎ 1.5 লিটার বা 1500 সিসি বা 1500 ml রক্ত জমা রাখতে পারে। তার মানে ব্লাড রিজার্ভার, তাই তো? ব্লাড রিজার্ভার। এবং পরবর্তীতে এইটা কাজে লাগায় হচ্ছে আমাদের, ধরো একটা জিনিস বুঝো, ধরো যখন তোমার দেহে রক্ত কোনো কারণে দেহের বাহিরে বের হয়ে যাবে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হইতে পারে বা কোনো ধরনের দুর্ঘটনা হইতে পারে,
তখন মূলত এই যকৃৎ হচ্ছে আমাদের কি করে রক্ত সাপ্লাই দেয়। বুঝতে পারছো? তাহলে যকৃৎ কি করে রক্ত সঞ্চয় করে রাখে। ওকে, তারপরে আসো যে আরেকটা কি জিনিস এখানে আছে বলো। রক্ত সঞ্চয়ের পর আরেকটা জিনিস মনে রাখবা, এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ভিটামিন সঞ্চয়, খুবই ইম্পর্টেন্ট। ভিটামিন সঞ্চয়। এখন আসো ভিটামিন সঞ্চয় কি, দেখো তোমরা খুব ভালো করেই জানো যে ভিটামিন সঞ্চয়ের ক্ষেত্রে যকৃৎ দুই ধরনের ভিটামিন সঞ্চয় করে। কয় ধরনের ভিটামিন সঞ্চয় করে ভাইয়া? দুই ধরনের ভিটামিন সঞ্চয় করে। দুই ধরনের ভিটামিন সঞ্চয়ের মধ্যে একটা দেখো, একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয়, চর্বিতে দ্রবণীয়, কি বললাম? চর্বিতে দ্রবণীয়। আর একটা হচ্ছে পানিতে দ্রবণীয়, পানিতে পানিতে দ্রবণীয়। ক্লিয়ার? তাহলে কি বললাম? যকৃৎ দুই ধরনের ভিটামিন সঞ্চয় করে, একটা হচ্ছে চর্বিতে দ্রবণীয়, একটা হচ্ছে পানিতে দ্রবণীয়। দেখো চর্বিতে দ্রবণীয় ভিটামিন মনে রাখার সহজ উপায় হচ্ছে অ্যাডেক, ADEK, অ্যাডেক। চর্বিতে দ্রবণীয় ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। বুঝতে পারছো? তাহলে চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে অ্যাডেক, আর পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং সি, ভিটামিন বি এবং সি। তাহলে কি বললাম? পানিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন বি এবং সি, এবং চর্বিতে দ্রবণীয় ভিটামিন হচ্ছে ভিটামিন ADEK। ওকে, দেখো এই চর্বিতে পানিতে যে দ্রবণীয় ভিটামিন আছে এটার কিন্তু কয়েকটা ফর্ম আছে। দেখো এই বি এর আবার কয়েকটা ফর্ম আছে, যেমন B9 যেটা আছে এটাকে তোমরা বলো ফলিক অ্যাসিড, এটাকে বলো ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড। এবং ভিটামিন B12 যেটা আছে এটাকে বলো সায়ানো কোবালামিন, কোবালামিন। ওকে, তাহলে সায়ানোকোবালামিন অথবা ফলিক অ্যাসিড অথবা বি এবং সি যেটাই বলুক না কেন সেটা হচ্ছে আমাদের কি পানিতে দ্রবণীয়। চর্বিতে দ্রবণীয় কি? ভিটামিন ADEK। বুঝতে পারছি? তাহলে আমরা কয়টা পেলাম বলো? গ্লাইকোজেন সঞ্চয়, রক্ত সঞ্চয়, ভিটামিন সঞ্চয়, আর একটা আছে সেটা হচ্ছে মিনারেল সঞ্চয়। কি বললাম ভাইয়া? মিনারেল সঞ্চয়। এখন আসলে যে মিনারেল সঞ্চয় আমি একটু ক্লিয়ার করে নেই। আরেকটা কি বললাম ভাইয়া? মিনারেল সঞ্চয়। তো যকৃতের সঞ্চয় ভূমিকা, দেখো এই জায়গাতে তোমাদের পড়াশোনাগুলো কিন্তু একটু করতে হবে। হ্যাঁ, বইটা একটু নিয়ে বসতে হবে। বইটা নিয়ে যদি না বসো তাহলে অ্যাকচুয়ালি কি হবে না। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি তো তোমাদের ধরাই দেবো, বাকি পড়াশোনা তো তোমরা করবে, তাই না? ওকে, তাহলে এখন আসো যে আমাদের আরেকটা জিনিস কি বললাম বলো দেখি। আরেকটা বললাম ভাইয়া, আরেকটা বললাম মিনারেল সঞ্চয়, মিনারেল মিনারেল সঞ্চয়। ওকে, তাহলে আরেকটা বললাম মিনারেল সঞ্চয়। এখন দেখো মিনারেল সঞ্চয়ের ক্ষেত্রে তোমরা কি মনে রাখবা? মনে রাখবা মিনারেলের ক্ষেত্রে যকৃৎ Fe এবং K বলতে আয়রন এবং পটাশিয়াম বেশি সঞ্চয় করে। আমি মনে রাখতাম ফেক পিপল থাকে না, ওটা বানান যদি এরকম না, তবে এমনি মনে রাখে FeK, ফেক, ফেক, তাই না? তাহলে এখন দেখো যকৃৎ মূলত ফেক বলতে Fe আয়রন এবং পটাশিয়াম, তাই না? আয়রন এবং পটাশিয়াম বেশি সঞ্চয় করে। ওকে, তাহলে বেশি সঞ্চয়, দেখো এই আয়রনটা যকৃৎ ফেরিটিন হিসেবে জমা করে, ফেরি ফেরিটিন হিসেবে জমা করে। ওকে, তাহলে কি বললাম? মিনারেলের সঞ্চয়ের ক্ষেত্রে ফেরিটিন হিসেবে জমা করে। তারপর আমি এখন আসো আর পরবর্তী যেটা জিনিস আছে তাহলে সেটা কি হবে? দেখো আর একটা জিনিস আছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে 4 নাম্বার। ওকে, এটা হচ্ছে 5 নাম্বারে আরেকটা পিত্তরস সঞ্চয়, পিত্তরস। তাহলে কি? পিত্তরস সঞ্চয়। দেখো পিত্তরস সঞ্চয়ের ক্ষেত্রে কি করবা? পিত্তরস তোমরা জানো যকৃতের কি করে বলো দেখি ভাইয়া? যকৃৎ পিত্ত রস তৈরি করে, যকৃৎ পিত্ত রস তৈরি করে, সেটা জমা থাকে কোথায়? পিত্তথলিতে, পিত্তথলিতে। এটা মনে রাখতে হবে, যকৃৎ পিত্ত রস সঞ্চয় করে এবং সেটা জমা থাকে কোথায়? পিত্তথলিতে। বুঝতে পারছো? তাহলে এখানে আমরা পাইলাম তো আমাদের এই যে মোটামুটি হচ্ছে আমাদের সঞ্চয়, যকৃতের যে সঞ্চয় ভূমিকা, এই হলো আমাদের যকৃতের সঞ্চয় ভূমিকা। আরো একটু আছে, তোমরা বই পড়লে বুঝতে পারবা, সেখানে বোঝার মতো তেমন কিছু নেই। ওকে, তাহলে আসো আমরা আজকে যে মূলত যে কোশ্চিনটা সব থেকে বেশি আসে তোমাদের সেই জায়গায় ঢুকে যাব। ওকে, তাহলে কি বললাম? যে জায়গা থেকে কোশ্চিন বেশি আসে সেই জায়গায় ঢুকে যাব। ওকে, এখন আসো দেখো একটা জিনিস বুঝাই দেই। ধরো তুমি একটা খাবার গ্রহণ করছো, তাহলে এই খাবার থেকে কি হবে? তুমি ATP বলতে শক্তি পাবা, তাই না? শক্তিটা ধরো এই যে খাবারের এইগুলা হচ্ছে সবগুলো এইভাবে বের হয়। হ্যাঁ, এইভাবে ধরো এইভাবে বের হয়। বের হওয়ার পর এখানে হচ্ছে আমাদের হেপাটিক পোর্টাল শিরা যে আছে, এই হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে আমাদের যকৃতে প্রবেশ করে। আমি খুব সংক্ষেপে আঁকাইছি তোমাদের জাস্ট বোঝানোর জন্য, খুব সংক্ষেপে আঁকাইছি। তারপর সেখানে গ্লুকোজটা গিয়ে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে, আমরা দেখে আসলাম মাত্র। গ্লাইকোজেন হিসেবে জমা থাকে এবং পরবর্তীতে আমাদের প্রয়োজনে এই গ্লাইকোজেন ভেঙে আবার শরীরে চলে যায়, খুব সংক্ষেপে। হ্যাঁ, ওকে, তাহলে এখন আসো যে সঞ্চয় ভূমিকার মধ্যে প্রথমে একটা দেখো, একটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। কি বললাম ভাইয়া? সঞ্চয় যকৃতের আমাদের এখন পড়বো আমরা, যকৃতের এখন পড়বো আমরা বিপাকীয় ভূমিকা। কি পড়বো বলো? বিপাকীয় ভূমিকা, বিপা বিপাকীয় ভূমিকা। ওকে, দেখো বিপাকীয় ভূমিকা যেটা আছে যকৃতের ক্ষেত্রে, বিপাকীয় ভূমিকার মধ্যে আমাদের প্রথমে কয়েকটা জিনিস খুব ভালো করে পড়বো যেন আমাদের মনে থাকে। অনেক বেশি পড়ার দরকার নাই, পিচ্ছি পিচ্ছি করে পড়লে তোমরা বই থেকে একটু কারেকশন করে নিলে দেখবে যে হয়ে গেছে। হ্যাঁ,
আমি জাস্ট বেসিক গুলো ধরাই দেবো, তোমরা কি করবা, তোমরা একটু বইটা খুলে মনে করো নাড়াচাড়া করে দেখলে দেখবা যে তোমরা ফুল অ্যান্সার করে চলে আসতে পারবা। ওকে, দেখো বিপাকীয় ভূমিকার মধ্যে প্রথমে একটা আসো, প্রথমে হচ্ছে গ্লাইকোজেনেসিস, জেনেসিস, তাই না? খুব সুন্দর নাম। দেখো গ্লাইকোজেনেসিস, গ্লাইকো শব্দের অর্থ গ্লুকোজ, জেনেসিস শব্দের অর্থ তৈরি হওয়ার প্রক্রিয়া। তার মানে এখান থেকে আমাদের কি কি তৈরি হবে বলো তো দেখি, এখান থেকে গ্লাইকোজেন, এই যে গ্লাইকোজেনেসিস শব্দের অর্থ গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া, তাই না? তাহলে গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া যেটা আছে সেটাই হচ্ছে আমাদের কি বলো, সেটাই হচ্ছে আমাদের গ্লাইকোজেনেসিস। কি বললাম? গ্লাইকোজেনেসিস। এখন আসো যে এই গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া তাহলে কি হবে বলো দেখি ভাইয়া। আহামরি কিছুই হবে না, তোমরা দেখলেই বলবো যে আচ্ছা ভাইয়া এই জিনিস। তাহলে দেখো প্রথমে হচ্ছে আমাদের কি হবে, গ্লুকোজ যেটা আছে এই গ্লুকোজটা ভেঙে কি হবে, এই গ্লুকোজটা ভেঙে গ্লাইকোজেন, একটু আগে তোমাদের দেখাই আসলাম তাই না, গ্লাইকোজেন। দেখো তাহলে গ্লুকোজটা ভেঙে কি তৈরি হবে, গ্লাইকোজেন তৈরি হবে। তাহলে যে প্রক্রিয়ায়, আমার সাথে বলো, যে প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন তৈরি করে তাকে বলে গ্লাইকোজেনেসিস। যে প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে গ্লাইকোজেন তৈরি করে তাকে বলে গ্লাইকোজেনেসিস। বুঝতে পারছো? ওকে, দেখো এই প্রক্রিয়া কে সাহায্য করছিল বলো, ইনসুলিন। ইনসুলিন, ওকে, এই প্রক্রিয়া সাহায্য করছিল কে বলো, ইনসুলিন। ক্লিয়ার? তাহলে এই প্রক্রিয়া সাহায্য করছে ইনসুলিন, আমরা এতটুকু শিখলাম। ওকে, এখন আসো ঠিক পরবর্তী যে আছে, পরবর্তীটা কি? পরবর্তী হচ্ছে 2 নাম্বার হচ্ছে আমি পড়াবো, দেখো গ্লাইকোজেনোলাইসিস, গ্লাইকো গ্লাইকোজেনোলাইসিস, লাইসিস, তাই না? দেখো এখানে আর কিছুই না, লাইসিস শব্দের অর্থ ভাঙ্গন। কি বলো? লাইসিস শব্দের অর্থ ভাঙ্গন। গ্লাইকোজেন, তার মানে এখানে এখানে দিয়ে দিছে গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন শব্দের অর্থ গ্লাইকোজেন, লাইসিস শব্দের অর্থ ভাঙ্গন। তার মানে গ্লাইকোজেনের ভাঙ্গন যেটা আছে সেটাই হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। ক্লিয়ার? গ্লাইকোজেনেলাইসিস, গ্লাইকোজেনেলাইসিস। এখন আসো গ্লাইকোজেনেলাইসিস যেটা আছে সেটা একটু পড়ি। তাহলে এখানে আমাদের কি হবে, ঠিক এই প্রক্রিয়া যেটা ঘটাই দিছি তার উল্টাটা। তাহলে এখানে হবে এবার গ্লাইকোজেন, গ্লাইকো, এখানে হবে কি বলো, গ্লাইকোজেন। গ্লাইকোজেনটা ভেঙে কি হবে বলো, গ্লাইকোজেনটা ভেঙে হবে গ্লুকোজ, গ্লাইকোজেনটা ভেঙে হবে গ্লুকোজ। ঠিক আমাদের গ্লাইকোজেনেসিস প্রক্রিয়ার উল্টা প্রক্রিয়াটা হচ্ছে গ্লাইকোজেনেলাইসিস। ওকে, গ্লাইকোজেনোলাইসিস। তাহলে এই প্রক্রিয়া একটা হরমোন সাহায্য করবে, তার নাম হচ্ছে ভাইয়া গ্লুকাগন, গ্লুকাগন। ক্লিয়ার? এই প্রক্রিয়াকে সাহায্য করবে বলো ভাইয়া, গ্লুকাগন হরমোন সাহায্য করবে। ঠিক আছে, তো এইগুলা আমরা কোথা থেকে পাচ্ছি, একটু পরে বললাম যে অগ্নাশয়টা একটু দেখাই দেবো, কোষগুলান 1 মিনিট লাগবে বা 2 মিনিট লাগবে, দেখাই দেবো। ওকে, তাহলে দেখো একটা পেলাম গ্লাইকোজেনেসিস, একটা বললাম গ্লাইকোজেনোলাইসিস। ক্লিয়ার? তাহলে এই দুইটা আমরা এমনি শিখবো, বইয়ে কিন্তু একটু উল্টা করে দেওয়া আছে। হ্যাঁ, দেখবো যে মাঝখানে আরেকটা ঢুকে গেছে যার জন্য একটু বুঝতে অসুবিধা হয়, আমরা ওভাবে পড়বো না, আমরা এইভাবে পড়বো। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হইলাম। ঠিক আমরা পরবর্তী যে ধাপটা আছে, পরবর্তী ধাপে আমরা চলে আসবো। পরবর্তী ধাপ কি বলো দেখি ভাইয়া। পরবর্তী ধাপ হচ্ছে যে আমাদের পরবর্তী আরেকটা, বলো আরেকটা কি বিপাকীয় ভূমিকা আমরা পড়বো, দেখো সেটা কি, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, দেখো গ্লুকোনিওজেনেসিস যেটা আছে সেটা দেখবো। 3 নাম্বার কি শিখবো বলো, গ্লুকোনিও নিওজেনেসিস। ক্লিয়ার? দেখো গ্লুকোনিওজেনেসিস, তাহলে গ্লুকোনিওজেনেসিস যেটা আছে এটা একটু শিখি। দেখো গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়া আর কিছুই নয়, আমরা একটু আগে শিখে আসছি গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস যেটা আছে, গ্লাইকোজেনেসিস এর মধ্যে আমরা কি শিখছিলাম, শর্করা থেকে কি তৈরি হয় বলো, গ্লাইকোজেন তৈরি হয়। কিন্তু এইখানে ব্যাপারটা হয়ে যাবে শর্করা না, এইখানে হচ্ছে অশর্করা। যদি কখনো শর্করার পরিবর্তে অশর্করা কোনো কিছু থেকে কি তৈরি হয়, গ্লাইকোজেন তৈরি হয়, গ্লাইকোজেন তৈরি হয়, গ্লাইকোজেন তৈরি হয়, তাহলে সেটাই হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। কি বললাম, যে যদি কোনো প্রক্রিয়ায়, তাহলে যে প্রক্রিয়ায় অশর্করা জাতীয় খাদ্যবস্তু থেকে গ্লাইকোজেন তৈরি হয় তাকেই আমরা বলবো গ্লুকোনিওজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস। ওকে, তাহলে এই প্রক্রিয়া কি করে, এই প্রক্রিয়া একটা হরমোন সাহায্য করে, সেটা হচ্ছে কি বলো দেখি, এফিনেফ্রিন। এফিনেফ্রিন এবং গ্লুকাগন। কি করে, এফিনেফ্রিন এবং গ্লুকাগন আমরা দেখবো, বই থেকে দেখবা যে এই হরমোন দুটো একটু কারেকশন যদি থাকে তাহলে আমাকে অবশ্যই জানাই দিবা। তাহলে এইটা হচ্ছে আমাদের অশর্করা থেকে কি তৈরি হবে বলো, গ্লাইকোজেন, সেটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। বুঝতে পারছো, গ্লুকোনিওজেনেসিস। এখন তাহলে আমরা এটা বুঝে গেলাম। তাহলে 4 নাম্বার আরেকটা প্রক্রিয়া আছে, সেটা কি বলো দেখি, আরেকটা হচ্ছে লাইপোলাইসিস, লাইপোজেনেসিস, তাই না, জেনেসিস। ওকে, আমি একটু দেখে নেই, 1 মিনিট। হ্যাঁ,
তাহলে এখন দেখো লাইপোজেনেসিস, হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তাহলে লাইপোজেনেসিস এটাতে কি, এটাতে আর কিছু না, লিপিড ভেঙে গ্লুকোজে পরিণত হবে, লিপিড ভেঙে গ্লাইকোজেনে পরিণত হবে, সরি লিপিড ভেঙে গ্লাইকোজেনে পরিণত হবে। তাহলে এই যে এই কয়টা প্রক্রিয়া যেটা আছে, এই কয়টা প্রক্রিয়া হচ্ছে আমাদের কার বলো, বিপাকীয় ভূমিকা যেটা আছে, বিপাকীয় ভূমিকার মধ্যে এই কয়টা হচ্ছে আমাদের শর্করা বিপাকের, শর্করা বিপাকের। ওকে, এই কয়টা হচ্ছে আমাদের শর্করা বিপাকের। তাহলে এই কয়টা পড়লে তোমাদের এই শর্করা বিপাক সম্পর্কে তোমরা লিখে আসতে পারবা পরীক্ষায়। ওকে, তাহলে আমাদের শর্করা যদি হয়ে যায়, তাহলে আরেকটা জিনিস বোঝো, যে এই শর্করা যদি হয়ে যায় তাহলে আমাদের আরেকটা জিনিস আছে কি, প্রোটিন। প্রোটিনটা খুবই ইজি, বেশি কঠিন না, হ্যাঁ খুবই ইজি। জাস্ট একটু বই থেকে যদি দেখো তোমরা, তো পেয়ে যাবা তোমরা ওখান থেকে। তারপরে আমি ওই প্রোটিন পড়ার আগে আরেকটা জিনিস পড়াই দিই। দেখো প্রোটিন পড়ার আগে আরেকটা জিনিস, এই যে এই গ্রন্থিটা বারবার যেহেতু গ্লুকাগন ইনসুলিন এগুলো নিয়ে কথা বলতেছি, তাহলে এখন এটা একটু দেখাই দিই। দেখো এটা হচ্ছে আমাদের অগ্নাশয় গ্রন্থি, তাই না বলো, এটা হচ্ছে আমাদের অগ্নাশয় গ্রন্থি। এই যে অগ্নাশয় গ্রন্থি পাতার মতো দেখতে, এই দিক থেকে তোমরা জানো এই দিক থেকে নালী, এগুলো হচ্ছে সব অগ্নাশয় নালী, তাই না? অগ্নাশয় নালী বা উইরসাং নালী, বিজ্ঞানী উইরসাং হচ্ছে এই নালীগুলো দেখতে পান, সেখান থেকে হচ্ছে আমাদের কি দেয়, যে উইরসাং নালী, তাই না? তো উইরসাং নালী বা অগ্নাশয় নালী যেটা আছে এখানে দেখো, তো এই যে এইখানের মধ্যে আমাদের এরকম কিছু কোষ পাবা, হ্যাঁ গ্রন্থিতে কিছু কোষ পাবা। আমরা ওই যে অগ্নাশয়কে কি বলছিলাম বলো দেখি, মিশ্র গ্রন্থি বলছিলাম না? দেখো কেন মিশ্র গ্রন্থি বলা হয়, বহিঃখরা এবং অন্তঃখরা গ্রন্থি হিসেবে কাজ করে বলছিলাম। অগ্নাশয় একই সাথে বহিঃখরা এবং অন্তঃখরা গ্রন্থি হিসেবে কাজ করে, তাই জন্য এটাকে আমরা মিশ্র গ্রন্থি বলি। দেখো এই কোষগুলোর ফাঁকে ফাঁকে দ্বীপের মতো করে অবস্থান করে আরো কিছু কোষ, এবং দেখতে এক একটা এক এক রকমের, দেখতে এক একটা এক এক রকমের, দ্বীপের মতো করে অবস্থান করে আরেকটা কোষ, দেখতে এক এক রকমের। ওকে, তাহলে এই জিনিসটা প্রথমে প্রথমে এটা কে দেখতে পায়, বিজ্ঞানী ল্যাঙ্গার হ্যান্স, এবং এরা দ্বীপের মতো করে থাকার কারণে ইনি নাম দেন আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স। কি বললাম, আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স বা ল্যাঙ্গার হ্যান্সের দ্বীপপুঞ্জ বা ল্যাঙ্গার হ্যান্সের দ্বীপপুঞ্জ। এখন আসো যে এই যে এইখানে হচ্ছে আপনাদের সনাল গ্রন্থি, এটা হচ্ছে অনাল গ্রন্থি। সনাল গ্রন্থি আর অনাল গ্রন্থি তোমরা জানো, গ্রন্থি নিয়ে যখন পড়াবো তখন তোমরা শিখবা এটা, যে গ্রন্থিতে সনাল গ্রন্থি যেটা আছে, যেটা সনাল গ্রন্থি আছে সেটা এক ধরনের রস নিঃসরণ করবে, অনাল গ্রন্থি সেটা এক ধরনের রস নিঃসরণ করবে, তোমরা জানো। যেহেতু দুইটা দুই ধরনের, এই কারণে আমরা বলতে পারি এটা হচ্ছে মিশ্র গ্রন্থি, তাই কিনা? তাহলে এখন আসো এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে আছে, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আমাদের কোষ, অগ্নাশয়ের কোষ হচ্ছে চার প্রকার। আইলেটস এন্ড আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর কোষ হচ্ছে কয় প্রকার, চার প্রকার। এই যে বিভিন্ন আকার আকৃতির কোষ আছে না, আমি বললাম এটা হচ্ছে চার প্রকার। এই চার প্রকার খুব করে মনে রাখতে হবে। একটা হচ্ছে আলফা কোষ, কি বললাম, আলফা কোষ। একটা হচ্ছে বিটা কোষ। একটা হচ্ছে গামা কোষ। আর একটা হচ্ছে ডেল্টা কোষ। তোমাদের বইয়ে পিপি কোষ লেখা আছে, তাই তো? তো দেখো আলফা কোষ, বিটা কোষ, গামা কোষ, ডেল্টা কোষ, কিছুই দরকার নাই, জাস্ট খালি মনে রাখো আলফা কোষ থেকে গ্লুকাগন, গ্লুকাগন আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা কোষ থেকে ইনসুলিন। তো এই গামা কোষ আর ডেল্টা কোষ এইটা উপরে হইতো, তো আচ্ছা লিখে দিই তারপরেও, এটা হচ্ছে ডেল্টা কোষ, এটা হচ্ছে গামা কোষ, হ্যাঁ। তাহলে এটা কি বললাম, ডেল্টা কোষ, আর একটা হচ্ছে কি গামা কোষ। ওকে, এটা হচ্ছে ডেল্টা কোষ আর একটা হচ্ছে গামা কোষ। দেখো এই যে আলফা কোষ বিটা কোষ দুইটা মনে রাখবা, আলফা কোষ এবং বিটা কোষ কি করে, আলফা কোষ ক্ষরণ করে ইনসুলিন এবং বিটা কোষ ক্ষরণ করে, সরি আলফা কোষ ক্ষরণ করে গ্লুকাগন এবং বিটা কোষ ক্ষরণ করে ইনসুলিন। ওকে, তাহলে এই যে এই দুইটা জিনিস আর কোষ কয়টার নাম তোমাদের মনে রাখতে হবে, ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমাদের, এই কারণে হচ্ছে আমাদের অগ্নাশয়কে কি বলা হয়, মিশ্র গ্রন্থি বলা হয়, এবং অগ্নাশয় থেকে আমরা এই চার ধরনের কোষ পাই। তার মধ্যে আলফা কোষ করে গ্লুকাগন ক্ষরণ, বিটা কোষ করে ইনসুলিন ক্ষরণ। ওকে, তাহলে আমরা এটা বুঝলাম। এখন আসো আমাদের যে পরবর্তী প্রসেসটা আছে, সেই প্রসেসটা আমরা ঢুকে যাই, সেটা হচ্ছে বলো কি, সেটা হচ্ছে আমাদের প্রোটিনের পরিপাক। প্রোটিনের পরিপাক, তো প্রোটিনের পরিপাকের মধ্যে দেখবা যে প্রথমেই একটা জিনিস পাবা, সেটা হচ্ছে ডিঅ্যামিনেশন। জাস্ট আমি খালি হেডলাইন গুলো লিখে দিই, তোমরা বই পড়লে বুঝতে পারবা। ডিঅ্যামিনেশন, দেখো ডি মানে অর্থ হচ্ছে বাদ দেওয়া, বাদ দেওয়া, বাদ দেওয়া, ক্লিয়ার? কাকে বাদ দেবো, অ্যামোনিয়াকে বাদ দেবো, বা অ্যামিন মূলককে বাদ দেবো। যদি অ্যামিন মূলক হয় তাহলে এখানে টু হবে, হ্যাঁ অ্যামিন মূলককে বাদ দেবো। তাহলে অ্যামিন মূলককে বাদ দেওয়া যে প্রক্রিয়া সেটাকেই বলা হচ্ছে ডিঅ্যামিনেশন। ওকে, তাহলে এই ডিঅ্যামিনেশন বলতে কি বোঝায় বলো, অ্যামিন মূলককে বাদ দেওয়ার প্রক্রিয়াকে বলা হচ্ছে ডিঅ্যামিনেশন। ওকে, তারপরে আসো আরেকটা জিনিস হচ্ছে প্রোটিন বিভাগের মধ্যে, সেটা হচ্ছে যে তুমি
সেটা হচ্ছে তুমি কি পাবা বলো, প্রোটিন বিপাকের মধ্যে তুমি ইউরিয়া বলতে ইউরিয়া, আমরা যে মূত্র ত্যাগ করি, হ্যাঁ মূত্র ত্যাগ করি, এই মূত্রের মাধ্যমে কিন্তু ইউরিয়া ত্যাগ করি, তাই না? তো এই ইউরিয়াটা যেটা আছে, এই ইউরিয়াটা তৈরি হয় মূলত কিন্তু আমাদের এই পরিপাক এবং শোষণে বিপাকীয় পর্যায়ে, কার ভিতরে বলো, বিপাকীয় পর্যায়ে, যকৃতের ভিতরে। মনে রাখবা এই ইউরিয়া যেটা আছে এই হচ্ছে অরনিথিন চক্রের মাধ্যমে, অর অরনিথিন অরনিথিন চক্রে। তাহলে অরনিথিন চক্রে এগুলো অনেক বেসিক ক্লাস আছে, এই বেসিক ক্লাসগুলো তোমরা তো এখন আর দেওয়া সম্ভব না, যদি শেষ হয়ে যায় আর কি কোর্স আমাদের তাড়াতাড়ি, তাহলে আমি তোমাদের দেখাবো কিভাবে অরনিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয়। ওকে, তাহলে আমরা কি বললাম, একটা হচ্ছে ডিএমিনেশন, একটা হচ্ছে ইউরিয়া তৈরি, আর একটা হচ্ছে প্লাজমা প্রোটিন সংশ্লেষ। কি বললাম বলো, প্লাজমা প্রোটিন সংশ্লেষ। তোমরা জানো যে প্লাজমা প্রোটিন, প্লাজমা প্রোটিন, ওকে দেখো প্লাজমা প্রোটিন, প্রোটিন সংশ্লেষ, প্লাজমা প্রোটিন সংশ্লেষ। তোমরা জানো না প্লাজমা প্রোটিন কোথায়, বলো প্লাজমা প্রোটিন মানে কি, যকৃৎ, প্লাজমা প্রোটিন মানে হচ্ছে রক্ত রস, তার মানে রক্তের প্রোটিন যেটা আছে সেটা সংশ্লেষ করে কি। মনে রাখবা এখান থেকে শুধুমাত্র যে গামা যেটা আছে, গামা গ্লোবিউলিন, কি বললাম, গামা গ্লোবিউলিন, দেখো গামা গ্লোবিউলিন, গ্লোবিউলিন, এই গামা গ্লোবিউলিন বাদে যত ধরনের প্লাজমা প্রোটিন আছে মোটামুটি সব ধরনের প্লাজমা প্রোটিন হচ্ছে কি করে, এই যকৃৎটা হচ্ছে আমাদের কি করে, যকৃৎ বলতে হ্যাঁ যকৃৎ হচ্ছে আমাদের বিপাক করে, বলতে আমাদের এখান থেকে সংশ্লেষ হয় প্লাজমা প্রোটিন, যকৃৎ থেকে সংশ্লেষ হয়। যকৃৎ থেকে সংশ্লেষ হয় কোনটা বাদ দিয়ে, গামা গ্লোবিউলিন বাদ দিয়ে, বাদ বাকি সব ধরনের প্লাজমা প্রোটিন যকৃৎ থেকে সংশ্লেষ হয়। এই তো হলো তোমাদের মোটামুটি এখানকার কি বলো, যে যকৃতের সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা। কি বললাম, যকৃতের সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা। আরো কিছু কিছু কোশ্চিন আছে তোমাদের, যদি এরকম কোনো কোশ্চিন পাও তোমরা এখান থেকে যে বুঝতেছো না, অবশ্যই তোমরা গ্রুপে বলবা, আমি তাহলে সেটার সলভ দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আমি কি করব, সেটার সলভ দেওয়ার চেষ্টা করব। এখন দেখো এই অধ্যায়ের আর কি আছে ভাইয়া, এই অধ্যায়ের আর কি আছে। দেখো এই অধ্যায়ের আহামরি আর কিছুই নাই, পরীক্ষায় কোশ্চিন আসে এমন 3 জায়গা আমরা বলছি যে টাচ করব, তার মধ্যে আমাদের 2টা টপিক শেষ। আমি জাস্ট ছোট্ট ছোট্ট করে তোমাদের বোঝাই দিছি। তারপরে যদি মনে হয় যে না ভাইয়া আমি বুঝতেছি না, তোমাদের কিন্তু এটা বেসিক্যালি সাজেশন টাইপ ক্লাস, তাই না? তো আমি ওই ওই জিনিসগুলো আর কি দেওয়ার চেষ্টা করতেছি, তাই না? তো এখন আসো যে আর একটা টপিক আমি বলছিলাম যে বিএমআই ও আরেকটা কি বলছিলাম, রোগ। বিএমআই ও রোগ, এই বিএমআই এবং রোগের যে ব্যাপারটা আছে মানে টপিক 3, এটা হচ্ছে কত বলো, টপিক 3। টপিক 3 তে আমি বলছিলাম যে বিএমআই এবং রোগ সম্পর্কে যদি তুমি জানো তাহলে এই অধ্যায় মোটামুটি তুমি কভার করতে পারবা। এখন দেখো বিএমআই এর ক্ষেত্রে কি তোমরা জানো, বিএমআই এর ক্ষেত্রে তোমরা একটা পড়ে আসছো যে দেহের উচ্চতা যেটা আছে, বলতে দেহের ওজন যেটা আছে সেটাকে আমাদের দেহের উচ্চতাকে আমাদের মিটার স্কয়ারে ভাগ করতে হবে। তাহলে আমি লিখে দিই একটু, দেখো বিএমআই এর ক্ষেত্রে কি বললাম, দেহের উচ্চতা যেটা আছে এটাকে কি করতে হবে, সরি দেহের ওজন যেটা আছে এটাকে কি করতে হবে, উচ্চতাটা কেমন নিয়ে আসতে হবে, মিটারে নিয়ে আসতে হবে, তার উপর স্কয়ার দিতে হবে। এটাই হচ্ছে আমাদের কি বলো, এটাই হচ্ছে আমাদের বিএমআই। ক্লিয়ার? এইটা হচ্ছে বিএমআই। তোমরা যদি কখনো মনে করো যে কোশ্চিন আসে উদ্দীপকে যে রফিক সাহেবের ওজন হচ্ছে এত এবং তার হাইট হচ্ছে 5 ফিট এত ইঞ্চি বা 6 ফিট এত ইঞ্চি, তাহলে তোমরা ওই ফিটটাকে আগে মিটারে নিয়ে আসবা, তারপর উপরে স্কয়ার করে দিবা, তারপর ওজন দিয়ে ভাগ করে দিবা, বা ওজনকে উপরে রেখে উচ্চতা দিয়ে ভাগ করে দিবা, দেখবে যে তোমরা বিএমআই পেয়ে যাবা। এখন বিএমআই থেকে তোমাদের কাছে কোশ্চিন আসতে পারে বা বলতে পারে যে বিএমআইটা আসলে কেন জরুরি। তোমাদের একটা শখ আছে তাই না, শখটা একটু পড়াই দেয়। এদিকে দেখো শখের মধ্যে দেখবা যে মোটামুটি 18 যেটা আছে 18.5, এর নিচে যেটা আছে, এর নিচে 18.5 এর নিচে, আচ্ছা এইরকমই তো লেখে তাই না, যে 18.5 এর নিচে সমান বা 5 এর নিচে যেটা আছে এটাকে আমরা বলি কি জানো, এটাকে আমরা বলি শুকনা, তাই না? তার মানে হচ্ছে যে কি এ হচ্ছে শুকনা। এখন আসো এই 18.5 যেটা আছে, 18.5 18.5 থেকে কত, 24.99, এটা হচ্ছে আদর্শ বিএমআই। কি বললাম, এটা হচ্ছে আদর্শ ওজন। ওকে, তাহলে এটা হচ্ছে কি বলো, আদর্শ ওজন। ওকে, তাহলে আমরা কি বললাম বলো, 18.5 থেকে যদি নিচে হয় তাহলে সেটা হচ্ছে শুকনা, আমরা মানে বাংলা ভাষায় বললাম। আবার যদি 18.5 থেকে 24.99 এটা হচ্ছে আমাদের কি আদর্শ বিএমআই বা আদর্শ ওজন। এখন এর থেকে যদি কোনো কারণে ধরো তোমার আসছে 25, 25 থেকে কত, 25 থেকে সরি 18 থেকে 24, ঠিক আছে, 25 থেকে 29.99 এইটা আসছে। এইটা আসলে তোমরা কি হবে, তোমরা বুঝবা যে এইটাতে আমাদের হচ্ছে কি প্রথম শ্রেণীর স্থূলতা, প্রথম শ্রেণীর স্থূলতা, প্রথম শ্রেণীর স্থূলতা, তাই না? তারপরে আসো যে 24.99 কত আছে বলো, 30 থেকে 34.99, এটা যদি আসে তাহলে কি বুঝবা, এটা আসলে বুঝবা যে দ্বিতীয় শ্রেণীর স্থূলতা, দ্বিতীয় শ্রেণী। এবং পরবর্তীতে আরেকটা আছে বলো কি, আরেকটা হচ্ছে
এটা সারলাম কত, তাহলে 35 থেকে 39.99, এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর স্থূলতা। এটা কি বলো ভাইয়া? তৃতীয় শ্রেণীর স্থূলতা। আর যদি কোনো কারণে 40-এর বেশি হয়ে যায়, কোনো কারণে কি হয়, কোনো কারণে যদি 40-এর বেশি হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে কি বলো, 40-এর বেশি হয়ে গেলে সেটাকে আমরা বলি মরবিড স্থূলতা বা বিভস্ম স্থূলতা। তোমাদের কোশ্চিন আসতে পারে কি হবে, যে রফিক সাহেবের দেহের উচ্চতা ধরো মনে করে দেয়া আছে হচ্ছে ধরো মনে করে যে 5 ফিট 5 ইঞ্চি এবং তার ওজন দেয়া আছে 95 কেজি। বলতে পারে যার বিএমআই নির্ণয় করে দেখাও যে তিনি কোন শ্রেণীতে আছে, তাহলে তোমরা বলে দিবা যে শ্রেণীর মাঝে পাবা উত্তরটা, তাহলে সেই উত্তরটা তোমরা দাগাবা। এবং এইটার কারণে বলতে পারে যে তার কারণে তার কি কি রোগ হইতে পারে, সেটাও তোমরা দেখবা যে স্থূলতার কারণে কি কি রোগ হয় বইয়ের মধ্যে লেখা আছে। একটা জিনিস খালি বলে দেই, টাইপ 2 ডায়াবেটিস ছাড়া, টাইপ টাইপ 2 ডায়াবেটিস ছাড়া মোটামুটি সব ধরনের রোগ আমাদের এই স্থূলতার কারণে হয়। বুঝতে পারছো? তাহলে এরকম করে আসতে পারে। তাহলে তোমাদের আরেকটা টাইপ এখানে ক্লিয়ার হইলো। এখন আসো আর কিছু আছে, রোগ বালাই। রোগ বালাই তো পড়ানোর কিছু নাই, রোগ বালাই তোমাদেরকে নিজেকেই পড়তে হবে, তাই না? রোগ বালাই এর ক্ষেত্রে নিজেকেই পড়তে হবে। যদি শর্ট সাজেশন বলি, যে রোগ বালাই এর ক্ষেত্রে শর্ট সাজেশন কি ভাইয়া, বেশিরভাগ রোগ বালাই দেখবা যে একটা মজার ব্যাপার ঘটে, যে আমাদের কি করতে হবে, নিয়মিত নিয়মিত কি করতে হবে, ব্যায়াম করতে হবে। তারপর কি করতে হবে, সুষম ও সম্পূরক খাবার গ্রহণ করতে হবে। ডাক্তারের চিকিৎসা বা প্রেসক্রিপশন অনুযায়ী ছাড়া ওষুধ খাওয়া যাবে না। তারপর হচ্ছে ধূমপান, মদ্যপান বা অ্যালকোহল যেগুলো আছে এগুলো আছে ব্যবহার বন্ধ করবে, মানে যদি কারো নেশা থাকে এটা, সেটা কি মাদক দ্রব্য নেশা, কি করা যাবে না। তার মানে মোটামুটি এই জিনিসগুলো তোমরা একটু বই থেকে পড়লেই বুঝে যাবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমার পরিপাক এবং শোষণের ইন ডিটেলস সাজেশন বলতে পারো বা ইন ডিটেলস ক্লাস বলতে পারো। ঠিক আছে? এটা হচ্ছে ইন্ড। ইন্ড কেন? কারণ হচ্ছে দেখো এখানে আর পড়ার মতো কিছু নেই। এই টপিক কয়টা ছাড়া তোমাদের আর পরীক্ষায় কোশ্চিন আসার চান্সেস খুব কম। আর একটা টপিক আছে যেটা হচ্ছে ওই যে পরিপাকে স্নায়ুতন্ত্রের যে আছে, স্নায়ুতন্ত্রের বা হরমোন, পরিপাকে হরমোনের ভূমিকা আছে। যদি আমি সময় পাই তাহলে আমি তোমাদের শেষে একদিন পড়ায় দেবো, কারণ রিস্ক আমি নিতে চাই না। বুঝতে পারছো? তাহলে আরেকদিন আগে আমাদের এই অধ্যায়গুলো একটু আগায় যাক, তখন আমি যদি দেখি যে হ্যাঁ সময় আছে এখনো তোমার কাছে, তাহলে আমি পরিপাকে হরমোনের ভূমিকাটা পড়ায় দেবো একদিন। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের পরিপাক এবং শোষণের, আমি বলছিলাম সব থেকে ইম্পর্টেন্ট। এখন আবার একটু নিয়ে নাও, সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কি, যকৃতের যকৃতের সঞ্চয়ী সঞ্চয়ী ও বিপাকীয় ভূমিকা। বিপাকীয় ভূমিকা। ক্লিয়ার? যকৃতের সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট এই অধ্যায়ের মধ্যে। তারপর কি বলছিলাম, পরিপাক। তারপর বলছিলাম পরিপাক। পরিপাকে দেখো, পরিপাক পরি পরিপাক পরিপাক কোথায় কোথায় বলো? একটা হচ্ছে মুখ, মুখ বিবরে। আর একটা হচ্ছে কি বলো, পাকস্থলীতে। পাকস্থলীতে আর একটা হচ্ছে কি বলো, ক্ষুদ্রান্তে। তাহলে মুখ বিবরে, পাকস্থলীতে এবং ক্ষুদ্রান্তে, এ হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে দ্বিতীয় ইম্পর্টেন্ট কোশ্চিন। ওকে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয়। আর শেষে গিয়ে বললাম বিএমআই, বিএমআই প্লাস রোগ। বিএমআই প্লাস রোগ। আর একটা টপিক আমি বলছিলাম যে একটু কঠিন বা 2 স্টার, যেটা হচ্ছে এইটা বলছিলাম আমি কি, হরমোনের ভূমিকা। হরমোনের ভূমিকা, হরমোনের ভূমিকা, এইটাও কি বলছি আমি, যদি আমি সময় পাই তাহলে এইটাও আমি ক্লিয়ার করে দিব। ওকে, আপাতত তোমরা এই 3টা টপিক ভালো করে আত্মস্থ করো। কোনো ধরনের কোশ্চিন যদি থাকে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবা। তোমাদের কাছে কিন্তু সময় আর বেশি নাই। ওকে, তোমাদের কাছে সময় আর বেশি নাই, তোমরা এখন একটু পড়ো। আমাদের যে ক্লাসগুলো দিচ্ছে তোমাদের অন্যান্য ভাইয়ারা, তাহলে সেই ক্লাসগুলো করতে হবে। ওকে, কারণ রেগুলার পড়া যদি এখনো তোমরা যদি না করো তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবা না, আগেই বলে দিচ্ছি। কারণ হচ্ছে কি, জিপি আমাদের দরকার যেহেতু, সেটা পড়তে হবে। তাহলে পরিপাক শোষণ এখানে আমাদের শেষ। আর যদি কোনো ধরনের কোশ্চিন থেকে থাকে ভাইয়া, তাহলে অবশ্যই তোমরা জানাবা, গ্রুপে জানাই দিবা। তাহলে আমি সেখান থেকে কি করবো বলো, আমি তোমাদের সলভ দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছো? তাহলে আজকে এ পর্যন্তই। আর পরবর্তী যে ক্লাস হচ্ছে সেটা হচ্ছে রক্তের উপর নিব। তোমরা রেডি হও, প্রিপেয়ার হও এবং আজকের পড়াটা শেষ করে রাখো। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।